আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। তো আজকে কিন্তু আমাদের শত শত হাজার হাজার ভাই বোনদের অনুরোধের যেই ক্লাস, সেই ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। তার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমাদের অনেক ভাই বোনদের অনুরোধ যে ভাইয়া বিসিএস এর বিগত বছরের সবগুলো প্রশ্ন সলভ করে দেন। কেন? কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি ফাইট করতে যান, আপনার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ভাইয়া বিসিএস এর বিগত বছরের সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়া এবং কি বলে নন ক্যাডার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়া। সাথে আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো বিশ্লেষণ সহকারে বা ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়া। আর এটা যদি আপনি করতে পারেন, যারা হচ্ছে কি বলে অভিজ্ঞ, অভিজ্ঞরা বলেন হ্যাঁ যে আল্লাহ চাহেন তো যে কোনো পরীক্ষায় আপনি 90% ইংরেজি কমন পাবেন। কয় পার্সেন্ট? এক্স্যাক্টলি 90% ইংরেজি কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, আপনি বাকি যে 10% বা 10%, এই 90 ভাগের কারণে বাকি 10% অটো পারবেন। কেমনে? ওই 10% কমন না আসলেও পারবেন যখন আপনি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহকারে পড়বেন। তো যাই হোক, আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা অপশন ব্যাখ্যা সহকারে পড়াই দিব। তো আমরা যেখান থেকে দেখছি, আমাদের কাজ হচ্ছে আমরা সবাই শেয়ার করে লিখে দিব। প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে লিখে দিব। শেয়ার ডান। থ্যাংক ইউ হোসেন আজম ভাই, থ্যাংক ইউ লুদায়না জান্নাত, আমাদের খুবই নিয়মিত একজন দর্শক, অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে লিখে দিন দ্রুত। শেয়ার ডান, দেরি করতে হয় না প্রিয় ভাই বোন আমার, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এজন্য দ্রুত শেয়ার করে লিখে দিব, সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। শেয়ার ডান, গুড, মাশাআল্লাহ। দ্রুত দেরি করা যাবে না সোনামণিরা, আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দেবো। গতকালকের ক্লাস কেমন লেগেছে বলেন? গতকালকে কিন্তু আমরা 200টা বাছাইকৃত প্রশ্নের উপর ক্লাস নিয়েছিলাম এবং প্রথম পর্বে ক্লাস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো গতকালকের ক্লাস কেমন ছিল বলেন? ভালো লাগছে? হ্যাঁ, সেভাবেই কিন্তু রেগুলার ক্লাস চলবে ইনশাআল্লাহ, ধামাকা ক্লাস চলবে যদি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন, সাপোর্ট দেন এবং আমাদেরকে প্রচুর শেয়ার মেনশন করে কি বলে মোটিভেট করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য প্রচুর শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। আজকে যদি 1000 শেয়ার হয়, যান রেগুলার এই আয়োজন চলবে ইনশাআল্লাহ। প্রতিদিনই আমরা এরকমভাবে বিসিএস এর বা প্রাইমারির বা নিবন্ধনের বিভিন্ন মন্ত্রণালয়ের অথবা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি বই পড়েও শিখতে পারবেন, কিন্তু বই পড়ে অনেক সময় কোনো কিছু যদি আপনি কনফিউশনে পড়ে যান, সেটা আপনি হয়তো ইনস্ট্যান্ট সমাধান নাও পেতে পারেন। কিন্তু এখানে যেটা হবে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিস যখন আমরা ব্যাখ্যা সহকারে আপনাকে পড়িয়ে দিব, আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আসসালামু আলাইকুম স্যার, গোপালগঞ্জ আসবেন কবে? আমার বাসা টঙ্গিপাড়া। ভাইয়া গোপালগঞ্জ থেকে কবে আসলাম? 2 তারিখ 3 তারিখে আমার গোপালগঞ্জ ক্লাস ছিল। তো 2 তারিখ 3 তারিখে কিন্তু আমি গোপালগঞ্জ ক্লাস নিয়েছিলাম, বুঝছেন? 2 তারিখ 3 তারিখে গোপালগঞ্জ ক্লাস নিয়েছিলাম, ক্লাস নিয়ে কিন্তু আসলাম। 2 তারিখ 3 তারিখে কিন্তু গোপালগঞ্জ ক্লাস নিয়েছিলাম। 2 তারিখ 3 তারিখে কিন্তু কোথায় ক্লাস নিয়েছিলাম বলেন? গোপালগঞ্জ ক্লাস নিয়েছিলাম 2 তারিখ 3 তারিখ। দ্রুত সবাই শেয়ার করে দেই, দ্রুত। নাসির স্যারকে না দেখলে আমার ঘুম আসে না। নাসির স্যারকে হারাই গেল। কামরুনা শারমিন, সমস্যা নাই, তোমার ঘুম আসবে আপনি। স্যার খুব দ্রুত চলে আসবেন। হ্যাঁ, স্যার হচ্ছে আমাদের কুষ্টিয়া শাখা উদ্বোধন করতে গিয়েছেন, তো কোনো টেনশন নাই প্রিয় বোন আমার। তোমার প্রিয় নাসির স্যার চলে আসবে, ঠিক আছে? তোমার অপ্রিয় সাইদুল স্যারের ক্লাস আজকে দেখো, কালকের মধ্যে তোমার প্রিয় নাসির স্যার চলে আসবে। আচ্ছা, দ্রুত শেয়ার করে লিখে দিই প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে ডান লিখে দিই। আমি আবার বলছি, আজকের প্রশ্নগুলো খুবই এক্সক্লুসিভ এবং মজার ব্যাপার হচ্ছে 30তম বিসিএসের প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড। এবং আজকের এই প্রশ্ন থেকে আল্লাহ চান ইনশাআল্লাহ, মানে প্রশ্ন থেকে বলতে প্রশ্নের যে ব্যাখ্যাগুলো আমরা পড়বো, এখান থেকে দেখবেন আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, হ্যাঁ 11 থেকে 20 বা 10 থেকে 20তম গ্রেড বলেন, মোটামুটি অনেক পরীক্ষা আল্লাহ চান ইনশাআল্লাহ কমন পাবেন, কমন পাবেন। সবাই একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমরা যেখান থেকে দেখছি সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে রান লিখে দেই, যাতে করে আমাদের পরিচিত ভাইরা যারা রয়েছে সবার কাছে ক্লাসটি পৌঁছে যায় এবং সবাই ক্লাসটি করে কি হইতে পারে? উপকৃত হইতে পারে। এই শেয়ার করে দিচ্ছ, গুড। দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, আপনারা শেয়ার করতে থাকেন। সর্বোচ্চ পরিমাণ শেয়ার হইলে কিন্তু আপনার জন্য ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। সাইদুল স্যার আমার খুব পচা একজন প্রিয় মানুষ, তাই না? আমি পচা একজন প্রিয় মানুষ, তাই? আচ্ছা, ঠিক আছে, শুনেন না, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, এখন বলেন প্রিয় ভাই আমার অথবা প্রিয় বোন আমার, প্রথম প্রশ্ন আপনাদের জন্য, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমপ্রুভমেন্ট।
সাইদুল স্যার আমারও খুব পচা প্রিয় মানুষ, তাই? আচ্ছা, বৃষ্টি জান্নাত, মন খারাপ করার কোনো দরকার নেই, রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করে, অবশ্যই আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং অবশ্যই আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, আপনার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল প্রিয় ভাই বোন আমার, যেন আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে ভালো এবং উত্তম একটা রিজিকের ব্যবস্থা করে দেন। আমরাও চিন্তিত, আল্লাহ যেন আপনাদেরকে খুব দ্রুত একটা ভালো কিছু ব্যবস্থা করে দেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন, সবাই শেয়ার করছি, দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেই, যাতে যারা এখনো ক্লাসে নেই তাদের কাছে যেন ক্লাসটা পৌঁছে যায়। স্যার আজকে ছেলেদের কমেন্ট পড়বেন? আচ্ছা, ওয়ালিদ বিন কারিম ভাই, আমি আজকে বেছে বেছে শুধু ছেলেদের কমেন্টই পড়বো ভাই। কামাল উদ্দিন ভাইয়া শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ। এই দেখেন আমার সামনে চলে আসে যে রোকসানা সুলতানা, কি করবো বলেন আপনারা? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে ভাইয়া দুরু, আমরা সবাই জানি আল্লাহর রহমতে এটা একদমই কমন ছিল আলহামদুলিল্লাহ। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে ভাইয়া উন্নতি অথবা উৎকর্ষ সাধন, তাই, বা অথবা উন্নতি সাধন, এরকম কিছু বোঝায়। প্রমোশন মানে পদোন্নতি, অ্যাডভান্সমেন্ট মানেও উন্নতি বোঝায় বা অগ্রগতি বোঝায়। প্রেফারেন্স মানে হচ্ছে কি যেন বলে এটাকে, অগ্রাধিকার, তাই না? আমাকে প্রায়োরিটি দিতে হবে, প্রেফার থেকে প্রেফারেন্স। ওকে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে যেহেতু এটার মানে হচ্ছে উন্নতি সাধন অথবা উৎকর্ষ বিধান, যাই বলেন না কেন, ইমপ্রুভমেন্ট মানে আমার উন্নতি হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে আগের থেকে, তার মানে বেটার মানে কল্যাণ অথবা মানে হচ্ছে উন্নতি, অ্যান্ড বেটারমেন্ট মানে হচ্ছে উন্নতি সাধন অথবা উৎকর্ষ সাধন অথবা উৎকর্ষ বিধান। সাইদুল স্যার জাতীয় স্যার, তাই না? মির্জা মাসুদ রানা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে এটার আনসার হবে সি। এটার আনসার হবে কি ভাইয়া? সি। ইমপ্রুভমেন্টের এটা কিন্তু অনেক পরীক্ষায় চলে আসে যে ইমপ্রুভমেন্টের কি বলে কি হবে, সিনোনিম কি হবে। তাহলে ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, তারপরে বেটারমেন্ট মানে কি ভাইয়া? উন্নতি বা উৎকর্ষ বিধান বা উৎকর্ষ সাধন। ওকে স্যার, আপনার ক্লাস, থ্যাংক ইউ লুনা, বসি। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এমিকেবল? দেখেন, রাগ করিয়েন না, একটু বোঝার ট্রাই করেন। এই প্রশ্নগুলো কতবার আসছে? এমিকেবল শব্দটা কি শুধু বিসিএস এ আসছে? না, এই বিসিএস থেকে কাট কপি করে নিয়ে এটা কি বলবো, মানে অন্যান্য অনেক পরীক্ষা কিন্তু আসছে। তো আমরা সবাই জানি এমিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাই না? বন্ধুত্বপূর্ণ। তো এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে, সিনোনিম মানে হচ্ছে সমান সমান, যেটার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অলরেডি আমার বলার আগে অলরেডি বুঝে গেছেন, তাই না? বলেন। ইন্টারেস্টিং মানে তো হচ্ছে আকর্ষণীয় বা চিত্তাকর্ষক অথবা মজাদার, এরকম কিছু মিন করে। লাভিং মানে হচ্ছে স্নেহপূর্ণ, ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ। অ্যাফেকশনেট মানে একই জিনিস, স্নেহপূর্ব বা স্নেহশীল, এরকম বোঝায়। ফ্রেন্ডলি, এক্স্যাক্টলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা বন্ধু সুলভ। তার মানে যেহেতু সমান সমান সিনোনিম দিয়েছে, তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে? ডি। সবাই দ্রুত দ্রুত দ্রুত। সাইদুল স্যার হলো কলেজের স্যার, আর নাসির স্যার হলো কি হার্ট। ওরে ভাই সাহেব, তাই না? নাসির হার্ট। আচ্ছা, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লায়াবিলিটি। সো সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু দুইটা করে 4টা প্রশ্ন থাকবে মাথায় রেখে। বিসিএস এ বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, মোটামুটি সব পরীক্ষায়। তবে অ্যান্টোনিম থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে, সিনোনিম থেকে 2টা, অ্যান্টোনিম থেকে 1টা, অনেক সময় 3টা থাকে, অনেক সময় 4টাও থাকতে পারে। 30 নম্বর বিসিএস কিন্তু এখান থেকে 4টা প্রশ্ন আসছিল। ধন্যবাদ। আচ্ছা, শুনেন না, এটার অ্যান্টোনিম চাইছে, মানে বিপরীত শব্দ চাইছে, যে এই লায়াবিলিটির বিপরীত কি হবে। আগে তো জানতে হবে লায়াবিলিটি। মজার পর হচ্ছে যারা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট স্টুডেন্ট, তারা কিন্তু মানে আমি বলার আগে এটার আনসার বের হয়ে গেছে তাদের, কারণ তারা সারা জীবন পড়ছে অ্যাসেট, তাই না? এই যে অ্যাসেটস, কি যেন বলে, অ্যাসেটস প্লাস আরেকটা কি যেন আছে, প্রোপ্রাইটরশিপ না কি যেন মিলে লায়াবিলিটি হয়, বা লায়াবিলিটি ইকুয়াল টু ডট ডট ডট, আমি ভুলে আমার মনে নাই, যাই হোক। তো লায়াবিলিটি মানে হচ্ছে দায়। লায়াবিলিটি মানে হচ্ছে কি ভাইয়া? দায়। তো দায়ের বিপরীত কি? দায়ের বিপরীত হচ্ছে ভাইয়া এক্স্যাক্টলি বুঝে গেছেন অলরেডি। তো যাই হোক, সেটা মানে অত্যন্ত মূল্যবান সম্পদ বোঝায়, কেমন? আর ডেট মানে হচ্ছে দেনা বা দায় বোঝায়, সিনোনিম হয়ে যাচ্ছে অনেকটা, তাই না? প্রপার্টি মানে সম্পত্তি বা বিত্ত, কিন্তু এটার এক্স্যাক্ট বিপরীত হবে ভাইয়া অ্যাসেট। অ্যাসেট মানে অ্যাসেটের বিপরীত মানে হচ্ছে লায়াবিলিটি, আর লায়াবিলিটির বিপরীত মানে হবে কি ভাইয়া? অ্যাসেট। এবং অ্যাসেট এবং লায়াবিলিটি হচ্ছে পুরো একটার আরেকটার বিপরীত। আমার অ্যাসেট আছে, আমার লায়াবিলিটি আছে, মানে পুরো বিপরীত, একটা আরেকটার কি ভাইয়া? পরিপূর্ণ বিপরীত হচ্ছে অ্যাসেটের বিপরীত হচ্ছে কি ভাইয়া? লায়াবিলিটি। এক্স্যাক্টলি ঠিক বলছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়া এখনো যারা শেয়ার করেন নাই, সবাই শেয়ার করে অ্যাটলিস্ট ক্লাসটা রেখে দেন। আমার জন্য শেয়ার না করেন, অ্যাটলিস্ট আপনার নিজের জন্য হলেও করেন। ক্লাসটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিলে যেটা হবে, পরবর্তীতে আপনার যদি কখনো মনে হয় যে 30তম বিসিএসের প্রশ্ন সলভটা একটু দেখি, চাইলে কিন্তু দেখতে পারবেন। কিন্তু শেয়ার করা না থাকলে
হয়তো আফসোস করতে হবে যে ইসিরে ক্লাসে শেয়ার করে রাখলে হয়তো দেখতে পারতাম, এই জন্য শেয়ার করে রেখে দিলে ভালো হবে ইনশাআল্লাহ। কেমন ভাইবোন আমার? ওকে, এই যে দেখছেন আরেকটা ওয়ার্ড আছে, এগুলো প্রচুর আসে, সিনোনিম অ্যান্টোনিম প্রচুর আসে পরীক্ষা, সিনোনিম অ্যান্টোনিম প্রচুর আসে। দেখেন অ্যান্টোনিমের মধ্যে ওয়ার্ড হেট, মানে হেটের বিপরীত শব্দ চাইছে। হেটের কি চাইছে বলেন প্রিয় ভাইবোন আমার? বিপরীত শব্দ চাইছে। তাহলে দেখেন হেট মানে কি, এটা তো আগে জানতে হবে। আমরা সবাই জানি আল্লাহর রহমতে হেট মানে হচ্ছে ভাইয়া ঘৃণা করা। তো আমার একটা ওয়ার্ড বের করতে হবে যেটার মানে বিপরীত শব্দ বিপরীত অর্থ বহন করে। তো ঘৃণা করার বিপরীত কি? পছন্দ করা, প্রশংসা করা, এরকম কিছু একটা মিন করে। যাই হোক, তাহলে আমরা বুঝতেছি অ্যাভর মানে হচ্ছে ভাই ঘৃণা করা, এটা মানে কি ভাইয়া ঘৃণা করা। আচ্ছা, কনসার্ন মানে তো উদ্বিগ্ন, লথ, এটা মানেও কিন্তু ভাইয়া ঘৃণা করা। ডিসলাইক মানেও ঘৃণা করা, ডেসপাইস মানেও ঘৃণা করা, হ্যাঁ, ডিটেস্ট মানেও ঘৃণা করা। তো যাই হোক, এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, সিনোনিম হয়ে যাচ্ছে। কনসার্ন মানে উদ্বিগ্ন, এটা হচ্ছে না। অ্যাডমায়ার মানে হচ্ছে ভাইয়া প্রশংসা করা। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। এখন ফ্যাক্ট হচ্ছে, খেয়াল করে দেখেন, ঘৃণা, একজন মানুষকে ঘৃণা করলে কি আমরা প্রশংসা করি না, বরং তাকে পছন্দ করলেই কিন্তু প্রশংসা করি, তাই না? তার গুণগান গাইতে থাকি, তাই না? এবং নিজের অনিচ্ছা সত্ত্বেও তার গুণগান চলে আসে। তার মানে একজন মানুষ কাউকে পছন্দ করলেই কিন্তু সে তার প্রশংসা করে। তার মানে ঘৃণা করা বিপরীত হচ্ছে পছন্দ করা, মানে পছন্দ করলেই তো প্রশংসা করে, নাইলে তো আর করে না। যাকে ঘৃণা করে মানুষ কখনোই তার প্রশংসা করে না। সো অনেক সময় পরীক্ষায় হুবহু কি বলে বিপরীত শব্দ থাকতে পারে, অনেক সময় কাছাকাছি থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝতে হবে প্রিয় ভাই বোন আমার। তাহলে হেট, ঘৃণা করা, এটার একদম যদি আপনি 100% হুবহু চান, তার মানে লাইক হবে কথার কথা, যে ভাই 100% বিপরীত চাই, তাহলে হেট এর বিপরীত হবে লাইক, অথবা লাইকের বিপরীত হবে হেট। লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানে কিন্তু 100% বিপরীত নাই, খেয়াল করেন, মানে বুঝছেন তো? এই জন্য ভাইয়া প্রশংসা কখন করে মানুষ, একটু থিঙ্ক করেন। পছন্দ করলেই তো প্রশংসা করা শুরু করে দেয়, তাই না? আর যারা ঘৃণা করে তারা কিন্তু প্রশংসা করে না মানুষ, তাই না বলেন? এইরকম একটা ব্যাপার সেটা ইনশাআল্লাহ। গুড, সবাই তো করেন আলহামদুলিল্লাহ। অনুপম সরকারের হয়েছে, হাবিবা আক্তার বৃষ্টি হয়েছে, সালেউদ্দিন, সবাই কমেন্টে দ্রুত। গুড, সবার হয়েছে। শ্রদ্ধান আশা, টাইম আফটার টুইলাইট এন্ড বিফোর নাইট, এটা কিন্তু আমি অনেকবার বলেছি প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, থ্যাংক ইউ হাসান আজম ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে বরকত দান করেন প্রিয় ভাই আমার। শুনেন না, দেখেন টুইলাইট এবং হচ্ছে নাইট মানে হচ্ছে রাত, আর টুইলাইট মানে হচ্ছে ধরেন সূর্য ডুবার পর। ডুবা বানান কেমনি? এভাবে নেই, সূর্য ডুবার পর। তাহলে সূর্য ডুবার পর, রাত হওয়ার আগে, খুব খেয়াল করে দেখুন। তাহলে দেখেন সূর্য ডুবে গেছে, সূর্যটা কি হয়ে গেছে? ডুবে গেছে, কিন্তু রাত হয় নাই। আচ্ছা দেখেন, বাতি নিবাইলে যেমন ঘর পুরো অন্ধকার হয়ে যায় মুহূর্তের মধ্যে, সূর্য ডুবলে কি পৃথিবী অন্ধকার হয়ে যায়? না পাগলারা, সূর্য ডুবাইলে সাথে সাথে অন্ধকার হয় না, একটু সময় নেয়, অ্যারাউন্ড 8-10 মিনিট সময় নেয়। এই 8-10 মিনিট সময় নেওয়ার পরে তখন রাত হয়, তাই না বলেন? তাহলে এই যে সূর্য ডুবার পরে এবং রাত হওয়ার আগে এই যে মধ্যবর্তী যে সময়টা, এটাকে বলা হয় ডাস্ক, অথবা অনেকে আদর করে বলে গুদলি। অনেকে আদর করে কি বলে ভাইয়া? গুদলি বলে। এই ডাস্ক এর আরেকটা বিপরীত শব্দ হচ্ছে ভাইয়া ডন, DAUN। ডাউন না কিন্তু ডন, বানান লিখে রাখেন, DAUN, এটা মানে হচ্ছে উষা। এটা আবার ঠিক সেম বিপরীত মানে যে সকালবেলা সূর্য ওঠার আগে কিন্তু পৃথিবী ফর্সা হয়ে যায়, তাই না? সকালে সূর্য ওঠার আগেই পৃথিবী আলোকিত হয়ে যায়, তারপর সূর্য ওঠে। তাহলে দেখেন সূর্য ওঠার আগের যে সময়টা, মানে রাতের পরে এবং সূর্য ওঠার আগের যে মধ্যবর্তী সময়টা, এটা হচ্ছে উষা। আর এর বিপরীত হচ্ছে গুদলি মানে ডাস্ক, আর উষা মানে হচ্ছে ডন। ঠিক আছে, এটা মনে থাকবে প্রিয় ভাই বোন? গুড, সবাই তো পারে এক্স্যাক্টলি। তাহলে রাত এবং সূর্য ডোবার পরের মধ্যবর্তী সময়টাকে অবশ্যই ডাস্ক বলা হয়। এই যে অলরেডি আমরা এটা জানি। এই যে তাহলে ডন মানে বুঝছেন তো আল্লাহর রহমতে, উষা এর বিপরীত হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইভিনিং মানে তো সন্ধ্যা। আচ্ছা, পার্লামেন্টারি ডকুমেন্টারি ডিমান্ডস ডিসিপ্লিন অ্যান্ড ড্যাশ টু দ্য রুলস। এইখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করলে এই প্রশ্নের উত্তর আপনি আনকমন হলেও পারবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, ধরেন এই প্রশ্নটা পরীক্ষা কমন করে নেই এবং এটা কমন করা সম্ভব না, কারণ এটা তো বইতে ওইভাবে দেওয়া নেই। কিন্তু এই আনকমন প্রশ্নটা আপনি আনসার করতে পারবেন জাস্ট দুইটা টিপ আপনার যদি জানা থাকে। সেটা কি ভাইয়া? দেখেন কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন অ্যান্ড, অর, বাট, নর, কথার কথা, তারপরে দেন, as well as, as well as, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলোকে বলা হয় প্যারালাল ওয়ার্ড। কি ওয়ার্ড? প্যারালাল ওয়ার্ড। প্যারালাল মানে হচ্ছে ভাইয়া
সমান্তরাল নীতি বা সমান্তরালিজম আর কি ইংলিশে বলে প্যারালালিজম। এখন মজার ব্যাপার হচ্ছে এইটা মানে বুঝলাম না ভাই, মানে হচ্ছে ভাই এই ওয়ার্ডসগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সমান সমান চিহ্নের মতো কাজ করবে। মানে যেমন সমান চিহ্নের আগে 2 হলে পরে কি 3 হয়? না না না, পরেও 2। আচ্ছা সমান চিহ্নের আগে যদি 3 হয় পরে কি 4 হয়? না না না, পরেও 3। সমান চিহ্নের আগে যদি 5 হয় পরে কি 6 হয়? না না না, পরেও 5। তার মানে কি সমান চিহ্নের আগেও যা পরেও তা, এটা সমান চিহ্নের বৈশিষ্ট্য। আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, ঠিক সেম। এই যে এন্ডের একটা বৈশিষ্ট্য আছে, এন্ডের আগে নাউন থাকলে পরে নাউন দিতে হবে, আগে প্রোনাউন থাকলে পরে প্রোনাউন, আগে ভার্ব থাকলে পরেও ভার্ব, আগে ফ্রেজ থাকলে পরেও ফ্রেজ, আগে ক্লজ থাকলে পরেও ক্লজ। ঠিক আছে ইনশাআল্লাহ? মানে এই ওয়ার্ডগুলো মানে বুঝছেন তো, সমান চিহ্নের মতো কাজ করে। মানে এদের আগে সমান সমান জিনিস রাখতে হয়, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই সমান চিহ্নের আগের এই ডিসিপ্লিন শব্দটা হচ্ছে ভাইয়া নাকার নাউন দস্তকার উনো, নাউন। এই শব্দটা কি ভাইয়া? নাউন। এই শব্দটা কি ভাইয়া? খুব মনোযোগ, আমি আবার বলছি দেখেন প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আজকের এই ক্লাস থেকে বিশ্বাস করেন এন্ড দিয়ে প্রশ্ন আসছে, অর দিয়ে, বাট দিয়ে, দেন দিয়ে, এস ডট ডট এস দিয়ে, প্রতি বছরই এগুলো দিয়ে প্রশ্ন আসে। তো কোনো কারণে ধরেন কথা রাগ করিয়েন না, কেউ দেখছেন ক্লাসটা হচ্ছে আর আপনি স্কিপ করে চলে গেলেন, ফেসবুকে ভিডিও দেখতেছেন বা ইউটিউবে রিলস দেখতেছেন বা ডট 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 অন্য কোনো কাজে ব্যস্ত গেছেন ক্লাস বাদ দিয়ে, অথচ আপনি আবার চান ইংলিশে স্ট্রং হইতে অথবা আপনি চান আপনার চাকরি হোক, তাহলে এটা কেমন যেন একটার একটা বিপরীত হয়ে গেল। এই জন্য আপনি পারেন না এটা কোনো সমস্যা নেই, এটা হইতেই পারে, কিন্তু আপনি ক্লাসও করেন না এইটা কিন্তু ঠিক না। পারেন না এটা নেগেটিভ জিনিস, আবার ক্লাস করেন না এটা নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভ একসাথে হইলে তার জীবনে ঝামেলা হয়। কেমন? যে কোনো একটা নেগেটিভ থাকে, পারি না ইটস ফাইন, কিন্তু পড়তে হবে। কারণ পারেন না আবার পড়েনও না, তাহলে ঝামেলা না, এটা করেন না। ক্লাসটা করেন, ভালো কিছু শিখতে পারবেন। হ্যাঁ আমি আবার বলছি প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা কাজে লাগবে ইনশাল্লাহ সারা জীবন। ঠিক আছে ইনশাল্লাহ? তো তাহলে ভাইয়া এই ওয়ার্ডগুলো সমান চিহ্নের মতো কাজ করে, এদের আগেও যা পরেও তা, আগে নাউন পরে নাউন, আগে ডট 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 এরকম, ঠিক সেম। তাহলে যেহেতু এখানে এন্ড আছে মানে এটা হচ্ছে প্যারালাল ওয়ার্ড বা সমান চিহ্নের মতো, তাহলে এন্ডের আগে যেহেতু নাউন আছে এইখানটাতে কি হবে রে ভাই? নাউন হবে। জাস্ট এটা বুদ্ধিমত্তা দিয়ে আমরা সিস্টেমে বের করে ফেললাম। রেসপেক্টফুল, ফুল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে খেয়াল করে দেখেন রেসপেক্টফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটা আগেই কাটা, তাই না? তার মানে নাউন পরে নাউন হবে। ওকে ভাই, আচ্ছা এখন এটা এখানে একটা ওয়ার্ড আছে অ্যাওয়ারনেস, এটা নাউন কিন্তু ভাই একটু ঝামেলা হয়ে গেছে। কি আমরা বলছিলাম দুইটা বিষয় খেয়াল রাখলে এটা 100 আনসার করতে পারবেন। একটা বিষয় হচ্ছে এই যে এন্ডের একটা ব্যাপার আছে, প্যারালালিজম, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটা টু প্রিপোজিশন দেওয়া আছে। আর আপনি চাইলে তো যে কোনো ওয়ার্ডের পরে টু দিতে পারবেন না, কারণ কোনো ওয়ার্ডের পরে টু হয়, কোনো ওয়ার্ডের পরে অফ হয়, কোনো ওয়ার্ডের পরে ইন হয়, তাই না? তাহলে আপনি অ্যাওয়ারনেসের পরে সাধারণত দিতে হয় অফ, আপনি এখানে তো টু দেওয়া আছে, তার মানে এটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু নাউন। অনেকে ভাবতে পারে আল্লাহ এটা তো নাউন স্যার, এটা আনসার না থাকলে এটা নাউন হওয়ার সত্ত্বেও আনসার না, কেন? কারণ ওই যে পরে টু দেওয়া আছে, এটা বাদ। আর নলেজের পরে সাধারণত টু হয় না, তার মানে এটাও কাটা বাকি আছে। তার মানে যেহেতু এ বাকি আছে, এটা শুদ্ধ হইলেও শুদ্ধ, ভুল হইলেও শুদ্ধ, এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ, সিস্টেমে বের হয়ে গেছে। আমি তো বার করে নিই, সিস্টেমে বের হয়ে গেছে, আমার কি দোষ? কন? তার মানে আপনি যখন একটু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করবেন, একটু টেকনিক্যালি পড়বেন, আল্লাহ চিন্তা হিসাবে দেখবেন অনেক কঠিন কঠিন জিনিস আপনি সহজে আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, এর কথা বুঝছেন কি না? তাহলে যাই হোক, এখানে অ্যাডহারেন্স হবে। এবং একটা মজার পর আমি আপনাদেরকে অনেকবার বলছি, সেটা হচ্ছে দেখেন ভাই, কিন্তু আপনাদেরকে একটা অনেকবার বলছিলাম যে কোথায় কোথায় টু হয় প্রিপোজিশন, মানে কার কার পরে টু বসে। যেমন ধরেন অল্টারনেটিভ, মনে আছে? দেখেন এই যে অল্টারনেটিভ, এরপরে কি হয়? টু হয়। এই যে দেখেন বারবার লিখছি, অনেকবার লিখছি, অ্যাডহারের পরে কি হয়? টু হয়। স্টিকের পরে কি হয়? টু হয়। বুঝছেন? তাহলে অ্যাডহার টু অথবা স্টিক টু, মনে আছে তো এগুলা? তাহলে অ্যাডহার টু মানে লেগে থাকা অথবা মেনে চলা, লেগে থাকা অথবা কি ভাইয়া? মেনে চলা বা লেগে থাকা, লেগে থাকা। আচ্ছা একটু বলেন তো ভাই, এটা মোটামুটি কয়বার পড়াইছি আপনাদেরকে? সত্যি করে একটু বলেন তো, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, কয়বার এই পর্যন্ত পড়াইছি এটা যে অ্যাডহার পরে টু হয়? তাহলে অ্যাডহার থেকে অ্যাডহারেন্স, মানে এটার অ্যাডহার হচ্ছে ভার্ব আর অ্যাডহারেন্স হচ্ছে নাউন। এই জন্য এটা পরে টু হবে, এটাও শুদ্ধ। এবং ডিসিপ্লিন শব্দটা নাউন এবং অ্যাডহার শব্দটা নাউন, এটাও শুদ্ধ। তখন আনসার হবে এই। তাহলে পার্লামেন্টারি ডকুমেন্টারি মানে সংসদীয় গণতন্ত্র, ডিমান্ড মানে চায়, কি চায়? সংসদীয় গণতন্ত্র কি চায়? নিয়ম শৃঙ্খলা চায়, ডিসিপ্লিন চায়। অ্যান্ড সাথে আর কি চায়? আনুগত্য চায়, টু দ্য রুলস, অর্থাৎ নিয়ম শৃঙ্খলাগুলা মেনে চলুক, এটা চায়। নিয়ম শৃঙ্খলাগুলো কি করুক? মেনে চলুক, এটা চায়। দেখতেন এই যে আমাদের এই যে রাহিমা আক্তার বলছে, ভাই অনেকবার বলছেন এটা। হ্যাঁ অনুপম, আমার মনে হয় যে বেশিরভাগ ক্লাসে আমি বলি, তাই না? বলেন। এই জন্য ভাই বলি যে ক্লাসগুলো করেন। যারা রেগুলার ক্লাস করেন তারা দেখবেন যে আল্লাহ চিন্তা পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন দেখেন, রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, এটা কয়বার পড়াইছি একটু প্লিজ একটু কমেন্টে জানতে চাই। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, কয়বার পড়াইছি? দেখেন অ্যাজ ইফ, as though, as if, as though, since, as if,
অ্যাজ দো সিন্স, খুব মনে রেখে, এই যে এদের আগে এবং এদের পরে, এদের আগে যদি ভাইয়া B1 থাকে তাহলে পরে B2 হয়, এদের আগে যদি ভাইয়া B2 থাকে পরে B3 হয়। খুবই মজার ব্যাপার, মানে আরে ভাই মজার ব্যাপার, মানে সুপার মজার ব্যাপার। এই জিনিস আপনি হয়তো মানে এইভাবে হয়তো সব জায়গায় এটা রুলস দেওয়া আছে, কিন্তু এইভাবে হয়তো আপনি কখনো নাও শিখতে পারেন। ঠিক আছে, খুব মনোযোগ দেন। তাহলে এদের আগে যদি ভাই B1 থাকে পরে B2 হবে, মানে এক থাকলে একের পরে কত 2, তাহলে 1 থাকলে 2 হবে, এক পাশে 1 থাকলে এক পাশে 2 হবে। আচ্ছা এই পাশে যদি 2 থাকে তো 2 এর পরে কত বলেন? 2 এর পরে 3, তো 2 থাকলে 3 হবে। আচ্ছা এখন একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে B1 বলতে আমি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছি, কারণ এই দুনিয়াতে টেন্স হচ্ছে কথার কথা 12 প্রকার। 12 প্রকার টেন্সের মধ্যে সবার 1 নম্বর টেন্স কোনটা কে বলতে পারবেন? এক্স্যাক্টলি 12 নম্বর টেন্সের মধ্যে 1 নম্বর টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট আমি মনে রাখার জন্য বলছি, আপনারা আবার কেউ অন্যভাবে নিয়েন না প্লিজ। তাহলে এই পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ধরলাম 1, বুঝছেন তো? জাস্ট এই জন্য বললাম মিলানোর জন্য B1। তাহলে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে B2। আবার যদি থাকে কথার কথা এই পাশে B2 বা পাস্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস B3, হেড প্লাস B3। জাস্ট মনে রাখার জন্য বললাম। বিশ্বাস করেন এই টিপসটা যাদের মনে থাকবে, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, প্রতি বছর এটা দিয়ে প্রশ্ন আসে, প্রতি বছর। আপনি জব সলিউশনটা খুলে দেখেন, যাদের কাছে জব সলিউশন বই আছে, অনেকগুলো প্রশ্ন আসছে এটা দিয়ে, অ্যাজ ইফ অ্যাজ দো, এগুলো প্রচুর আসে। ঠিক আছে, তাহলে এদের আগে যদি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট ইনডিফিনিট, এদের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট। তার মানে এটাকে আমরা বলছি B1 থাকলে B2, ওই যে পাস্ট ইনডিফিনিট B2। আর যদি এই পাশে থাকে B2 বা পাস্ট ইনডিফিনিট তাহলে B3, ওই পাশে B3 মানে যে হেড প্লাস B3, এইভাবে বলছি আর কি। যাই হোক, এখানে ওয়ার্কস আছে, ওয়ার্কস হচ্ছে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট মানে B1 আছে, কথার কথা ধরলাম আমরা। তাহলে এখানে অবশ্যই কি হবে? B2 হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, একটা অপশন পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাই आंसर। আরে आंसर স্যার অনেকবার পড়াইছেন আর অনেক আপনি মুখে বলার কারণে সহজে মনে রাখতে পারি, চাইলেও সহজে বলা যায় না। ঋতু আক্তার আপনিকে অনেক ধন্যবাদ, আল্লাহ আমার বোনকে অনেক বড় করুন, অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন। সুলাইমান সাহেব ভাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। রুদুল্লাহ রানী, মিষ্টি চায়না, সুলতানা নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাই বুঝছেন তো আল্লাহর রহমতে কেন চিল্লাচিল্লি করে যে ভাই ক্লাসগুলো করেন, মানে কারণ প্রতিদিন আপনি যখন একটা জিনিস বারবার শুনবেন, আপনি মনে না রেখে যাইবেন কই? আপনি মনে রাখতে বাধ্য। মাইন্ডসে কয় স্যার পড়লে মনে থাকে না, কিন্তু আমার যারা ভাই বোন, আমার যারা স্টুডেন্ট এখানে নিয়মিত রেগুলার ক্লাস করেন অথবা নাসিসের ক্লাস রেগুলার করেন, তাদের ব্যাপারে উল্টা, মানে তাদের সাথে উল্টা ঘটবে। স্যার বলতে পারি না ভাই, সত্যি করে বলেন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? এই জিনিসগুলো মোটামুটি এই রুলসগুলো মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে আমার মতে। ব্যাপারটা এমন হয় না যে স্যার বলতে পারি না, স্যার বলতে পারি না। মানুষে কইব স্যার মনে থাকে না, আপনারা বলবেন স্যার বলতে পারি না, কারণ এতবার পড়াইছেন স্যার, এইগুলো দেখলে একদম মনে পড়ে যায়, তাই না বলেন? এমন কে গেছেন যে স্যার বলতে পারি না? কমেন্ট একটু জানায় যে স্যার এইগুলো আর বলতে পারি না। তো যাই হোক, এই বাক্যের অর্থটা একটু জানলে ভালো লাগবে। হি ওয়ার্কস অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, তাহলে সে এমনভাবে হাঁটতেছে বা হাঁটে যেন লেম মানে খোরা অথবা ল্যাংড়া, মানে এমনভাবে হাঁটতেছে, ভাব ধরতেছে সে যেন একটা ল্যাংড়া অথবা খোরা, তাই না বলেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখুন প্রিয় ভাই বোন আমার। One of the 4 sentences given in the each question is grammatically wrong. এই 4টা বাক্যের মধ্যে এমন একটা বাক্য বের করতে হবে যেটা ভুল। যেটা কি ভাইয়া? ভুল। যেটা কি ভুল? খেয়াল করে দেখেন, neither you nor I। দেখেন এই যে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম যে neither এবং nor যেখানে পাবেন, either or, neither nor, not only but also, এবং শুধু or যেখানে পাওয়া যায় জাস্ট either থেকে or পর্যন্ত অথবা neither থেকে nor পর্যন্ত অথবা not only থেকে but also পর্যন্ত কেটে দিবেন। আচ্ছা কাটলে খেয়াল করে দেখেন, আই মিন আ সাউন্ড পজিশন, ওই বাক্যটা শুদ্ধ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, তাহলে এখানে কি চাইছে ভাই? রং চাইছে, আমাদেরকে কিন্তু ভুল চাইছে, শুদ্ধ চাই নাই। তাহলে খেয়াল করে দেখেন, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিলে তাহলে আই এর সাথে এম, তার মানে বাক্য শুদ্ধ আছে। আই এম ইন আ সাউন্ড পজিশন, আমি সুস্থ আছি, ঠিকঠাক আছি, বাক্য শুদ্ধ আছে, কিন্তু আমাদের ভুল চাইছে। তুই শুদ্ধ হইলি কেন কাটা? শুদ্ধ হইলি কেন কাটা? কেন? কারণ আমাদের ভুল চাইছে। মানে পরীক্ষায় কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু প্রশ্নটা কিন্তু মনোযোগের সাথে পড়তে হবে, আবার এটা কিন্তু কাটা দিয়েন না, বুঝছেন তো? এটা কিন্তু ভুল চাইছে, যে অপশনটা ভুল সেটা রাখতে হবে। তাহলে এটা শুদ্ধ হইলি কেন তুই কাটা? হি ব্যাক দ্য ফেভার অফ, ফেভারের পরে পজিশন অফ হয়, তাহলে এটাও শুদ্ধ আছে, শুদ্ধ হইলি কেন তুই কাটা? কারণ আমাদের ভুল বের করতে বলছে, ঠিক আছে? ইউর অ্যাকশন ইজ নট ইন কনফর্মেটিভ উইথ দ্য ল, তোমার যে কর্মকাণ্ড এটা আইনের সাথে যায় না, আইনের সাথে মিল নাই, তাহলে এই কনফর্মেটির সাথে উইথ হয়, তার মানে এটাও শুদ্ধ। শুদ্ধ হইলি কেন কাটা? কেন? কারণ আমাদের ভুল বের করতে হবে। ওকে ফাইন। যাই হোক, লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল অফ জিওস। ভাই এটা পড়াইছি কিনা একটু কমেন্টে জানান তো। শুনেন না প্লিজ বলেন না, এইটা পড়াইছি কিনা ভাই? হ্যাঁ, ইনজুরিয়াস টু মনে আছে, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু মনে পড়ে কি? দেখেন, ডিলেটেরিয়াস টু, তাই না বলেন? মনে পড়ে কিনা?
হ্যাঁ বলেন কার কার মনে পড়ছে? মনে পড়ে না? এক্স্যাক্টলি ডেট্রিমেন্টাল পরে ফর হয় না ভাইয়া, টু হয়। ঠিক আছে, ওই যে ভাই বারবার কিন্তু লিখে দিয়েছিলাম ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, মনে পড়ে? ডিলেটেরিয়াস টু, হ্যাঁ, বেনিফিশিয়াল টু, এন্ট্রাস্টেড টু, হ্যাঁ মনে পড়ে কিনা বলেন? অনেকবার পড়াইছি, এই জন্য রেগুলার ক্লাসগুলো করলে দেখবেন আল্লাহ চাইতে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এটা কি চাইছে? আচ্ছা এখানেও এটা ভুল চাইছে, এটা ভুল বাক্য চাইছে, দেখেন সঠিকটা আবার কেটে দিয়েন না, মানে যেটা ভুল সেটা চাইছে আর কি। তাহলে হি হ্যাজ নট ডেজায়ার, হি হ্যাজ নট ডেজায়ার, সরি হি হ্যাজ নো ডেজায়ার, নো ডেজায়ার এটা কিন্তু নাউন এখানে, ঠিক আছে? নো ডেজায়ার ফর ফেম, মানে খ্যাতির প্রতি তার কোনো আগ্রহ নাই, তার কোনো লোভ লালসা নাই, এটা ঠিক আছে, ডেজায়ারের পরে ফর হয়, এটা শুদ্ধ। শুদ্ধ বের লিখেন কাটা, কেন আমার অশুদ্ধ বের করতে বলছে? আচ্ছা হি ইজ টু মাইদারলি টু পার্ট উইথ হিজ মানি, ও বাবা মানে সে এত কিপটা তার টাকা ভাগ করবে না। তাহলে এখানে টু এর পরে টু হয়, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হয়, এটাও শুদ্ধ, তার মানে এটাও কাটা। কেন শুদ্ধ না, আমাদের ভুল বের করতে হবে। কি বের করতে হবে? ভুল বের করতে হবে। তারপরে দেখেন হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, ওকে সো এটাও শুদ্ধ আছে, সো শুদ্ধটা কাটা। কেন? ভুল চাইছে, কি চাইছে? ভুল বের করতে হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন ভাইয়া তাহলে আই ইন্টেন্ড, ওমা এটা আবার কি? আই ইন্টেন্ড গোয়িং, না ইন্টেন্ডের পরে গোয়িং হয় না প্রিয় ভাই বোন আমার, ইন্টেন্ডের পরে কি হয়? টু হয়, ইন্টেন্ডের পরে টু হয়, ইনটেন্ড এরপরে টু হয়, এরপরে বারবার একটা বেস ফর্ম বসাইতে হবে। আই ইন্টেন্ড টু গো, আমার যেতে ইচ্ছা করে। আই ইন্টেন্ড টু ইট ফুচকা, আমার ফুচকা খেতে ইচ্ছে করে। আই ইন্টেন্ড টু গো কক্সবাজার, আমার কক্সবাজার যেতে ইচ্ছা করে। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে বাক্য বানাইতে পারবেন। ইন্টেন্ড টু মানে হচ্ছে ভাই ইচ্ছে করা, ঠিক আছে? তাহলে আই ইন্টেন্ড টু গো, আমার যাইতে ইচ্ছা করে, আমার তোমার দেখতে ইচ্ছা করে। আই ইন্টেন্ড টু মিট ইউ, অথবা আই ইন্টেন্ড টু সি ইউ, অথবা আই ইন্টেন্ড টু গো টু কক্সবাজার, আমার কক্সবাজার যেতে ইচ্ছা করে, তাই না? বলেন আমার বিসিএস ক্যাডার হইতে ইচ্ছা করে, আই ইন্টেন্ড টু বি আ বিসিএস ক্যাডার। আর যার যেটা হইতে ইচ্ছা করে একটু কমেন্টে জানান তো, আমি দেখি আমাদের ভাই বোনদের কি ইচ্ছা, কার মনে কি ঘুরপাক খাচ্ছে, একটু দ্রুত দ্রুত কার কি হইতে ইচ্ছা করতেছে একটু কমেন্টে জানান তো দেখি, কার কি হইতে ইচ্ছা করতেছে। আমি কিন্তু একটা বিষয়ে কষ্ট পাচ্ছি, দেখেন আমরা অ্যারাউন্ড 400 ভাই বোন ক্লাস দেখতেছি, কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন অল্প কয়েকজন ভাই বোন। রাগ করিয়েন না প্রিয় ভাই বোন আমার, 400 ভাই বোন যদি অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন 800 শেয়ার হয়ে যাবে, এবং আমাদের কত স্টুডেন্ট লাইভে চলে আসবে, তাই না? বলেন কত ভাই বোন উপকৃত হবে। সো যে উপকার করে সে কখনো ঠকে না, কারণ একটা বিষয় মাথায় রাখবেন, যে মেহেদি বাটে তার হাতটা আগে রঙিন হয়। বিয়ের সময় যে মেহেদি বাটে না, তো যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। তার মানে কেউ যদি অন্যের উপকার করে তার জীবনে আগে কল্যাণ আসবে, আল্লাহ পাক আপনাকে আগে ভালো চাকরি দিবেন, আগে আপনার জীবনে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য নিজের জন্য হোক অন্যের জন্য হোক অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, এবং অবশ্যই ক্লাসে রিয়েকশন ইউজ করেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। আমার লাভ আঁকাটা মনে হয় সুন্দর হয় না, তাই না? এই জন্য লাভ রিয়েক্ট দেন না আপনারা, সবাই একটু রিয়েকশন ইউজ করে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই রিয়েকশন ইউজ করে দিই, ঠিক আছে? সবাই রিয়েকশন ইউজ করে দিই, ভালোবাসি আপনাদেরকে অনেক। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন আরো মজার, আমি অনেক ভাই বোনদের ইচ্ছা জেনে গেলাম যে অনেকের অনেক কিছুই হইতে ইচ্ছা করতেছে। আই ইন্টেন্ড টু ম্যারি, আমার বিয়ে করতে ইচ্ছা করে, ওকে ফাইন, এটা তো ভালো ইচ্ছা, ন্যাক ইচ্ছা, আপনার ইচ্ছা কবুল হোক। আই ইন্টেন্ড টু বি এ কি টিচার, টিচার হইতে ইচ্ছা করে, খুব ভালো, ওকে ফাইন। ওকে শুনেন না, ইচ অফ দ্য ফলোইং, এটা কি চাইছে? আচ্ছা এইটার অর্থ বের করতে হবে, কিপ ওয়ান্স হেড। কিপ মানে তো রাখা, আমরা একটু দেখি বুদ্ধি অ্যাপ্লাই করে বের করা যায় কিনা, এটা একটা ফ্রেজ ইডিয়ম, এটার অর্থ বের করা যায় কিনা। কিপ মানে রাখা, ওয়ান্স মানে কারো, হেড মানে মাথা, তার মানে কারো মাথা রাখা, কারো কি রাখা? মাথা রাখা। আচ্ছা কারো মাথা মানে সে কি রাখতে বলে? আমরা ন্যাচারালি কাউকে কি মানে কারো মাথা কি রাখতে বলি? কারো মাথা কি রাখতে বলি দেখি, কারো মাথা কি রাখতে বলি? এই মাথার একটু ডট ডট রাখো না প্লিজ, এত চেতো না তুমি, তুমি চেতলে আমি কই যাবো কও? আচ্ছা তাই, তাহলে খেয়াল করে দেখেন অলরেডি বুঝা গেছে, কেউ চেতলে আমরা তখন কি বলি? শোনো না কি, মাথার একটু ঠান্ডা রাখো, মাথার একটু কি রাখো? ঠান্ডা রাখো, এক্স্যাক্টলি। তাহলে কি পয়েন্ট সাইড মানে হচ্ছে ভাই মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রাখা। আর মাথা ঠান্ডা মানে কি ভাই? মানে শান্ত রাখা আর কি। তাহলে কাম মানে হচ্ছে ভাই শান্ত অথবা ঠান্ডা রাখা, তাই না? বলেন সরি শান্ত না, শান্ত। তাহলে টু কিপ, কিপ মানে রাখা, তাই না? কাম মানে শান্ত, তার মানে মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রাখা, মাথা কি রাখা? ক্লিয়ার? পারবো? হাজবুন নাহার আয়েশা, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমী, মধু, একটা ছেলে পাই না, আবার আমারে কয় স্যার ছেলেদের কমেন্ট পড়েন না। হে সব এই যে সব আমাদের বোন, হ্যাঁ, ইসরাত জাহান, আয়েশা, মনের সৌন্দর্য, হ্যাঁ, তারপরে উম্মে আইমান, একটা পাইছি, রকিবুল ভাই, হ্যাঁ আচ্ছা রকিবুল হাসান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। ওকে পরের প্রশ্ন, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। এটা খুবই মজার একটা জিনিস। কার্ট মানে হচ্ছে কার্ট, আর হর্স মানে হচ্ছে ঘোড়া। ধরেন এটা হচ্ছে ভাই ঘোড়া, আমি তো ঘোড়া আঁকতে পারি না, আমি রিয়েলি সরি, কিন্তু ঘোড়া তো মানুষের মতো হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরেন এটা ঘোড়ার একটা পা, এটার একটা পা, এটা ঘোড়া, আচ্ছা এটা ধরেন ঘোড়া,
দূর। আচ্ছা ধরেন এই যে ঘোড়ার গাড়ি, হ্যাঁ, তো ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িতে খেয়াল করে দেখেন ঘোড়াটা কিন্তু আগে থাকে। ঘোড়াটা কি থাকে ভাইয়া? আগে থাকে, হ্যাঁ, ঘোড়াটা আগে থাকে। অ্যান্ড ঘোড়ার পিছনে যে মাল নেয়, হ্যাঁ, যেটা দিয়ে কার্ট মানে মালামাল বহন করে, ওইটা কিন্তু পিছনে থাকে। ঠিক সেম ট্রাক গাড়ির কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ইঞ্জিন যেখানে ড্রাইভার বসেন, আর একটা হচ্ছে পিছনে যেটাতে মাল নেয়। খুব খেয়াল করে দেখেন, তাহলে আগে ঘোড়া থাকে, আগে কি থাকে ভাইয়া? খুব খেয়াল করেন, আগে ঘোড়া থাকে অ্যান্ড দেন পরে কিন্তু ভাইয়া কার্ট বা যেটাতে মাল নেয় সেই জিনিসটা কিন্তু পরে থাকে। এখন কোনো কারণে যদি আপনি কথা আগে আপনি কার্ট মানে ঘোড়ার মাল রাখার জিনিসটা দেন আর পিছনে ঘোড়া দেন, তাহলে কি জিনিসটা ঠিক আছে না উল্টাই গেল? ওই মনোযোগ দেখেন, এই যে টু কার্ট, এই যে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, তাহলে হর্সের আগে আপনি কার্ট রাখলেন, তাহলে এটা কি ঠিক আছে নাকি উল্টাই ফেললো? আপনি একটা ন্যাচারাল জিনিসকে উল্টাই ফেললেন। এটার ন্যাচারাল সিস্টেম ছিল আগে ঘোড়া থাকবে পরে কার্ট, কিন্তু আপনি কি করলেন? আগে কার্ট দিলেন পরে দিলেন ঘোড়া, তাহলে যে ন্যাচারাল জিনিসটাকে আপনি উল্টাই ফেললেন। উল্টানো ইংলিশ কি জানি? উল্টানো মানে এক্স্যাক্টলি গুড, উল্টানো মানে রিভার্স। উল্টানো মানে ভাইয়া রিভার্স, তাহলে রিভার্স করে ফেললেন আপনি কোনটাকে ভাই? ন্যাচারাল একটা জিনিসকে আপনি উল্টাই ফেললেন। সারা জীবন আগে ঘোড়া থাকে পরে গাড়ি, আপনি আগে গাড়ি দিয়ে পরে দিচ্ছেন ঘোড়া, পিছনে ঘোড়া, তাহলে ন্যাচারাল একটা জিনিসকে আপনি কি করলেন? উল্টাই ফেললেন, তাহলে রিভার্স করে ফেললেন ন্যাচারাল একটা অর্ডারকে, ন্যাচারাল একটা জিনিসকে আপনি কি করলে ফেললেন। তাহলে সবকিছুর জন্য সূত্র লাগে না, চাইলে বুদ্ধি দিয়ে মনে রাখা যায় না। আবার বলছি, সবকিছুর জন্য মুখস্থ করতে হয় না, সবকিছুর জন্য সূত্র লাগে না, চাইলে বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হচ্ছে ভাইয়া to reverse the natural order of the thing. Clear inshallah? Clear পারবো? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে put the cart before the horse. I think you will be able to remember it for a long time inshallah. Okay, fine. To read between the line. কয়বার এসে পরীক্ষায় বলেন? কয়বার এসে? একবার, দুইবার, 10 বার, 20 বার, বেশ অনেকবার এসেছে। তাহলে টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে খুব মনোযোগের সাথে কোনো একটা লাইন পড়া, কোনো একটা কি বলে এটাকে, কোনো একটা আর্টিকেলস পড়া, যাতে আপনি সেটার যে হিডেন মিনিং আছেন সেটা গ্র্যাপস করতে পারেন। কোনো একটা জিনিস, কোনো একটা আর্টিকেল খুব মনোযোগের সাথে পড়া, ডিপলি মনোযোগের সাথে পড়া, যাতে সেটার মধ্যে নিহিত যেই অব্যক্ত অর্থগুলো রয়েছে সেটাকে যেন আপনি গ্র্যাপস করতে পারেন, হিডেন মিনিংটাকে যেন আপনি গ্র্যাপস করতে পারেন। আনসার অলরেডি বের হয়ে গেছে, তাই না? হিডেন মিনিংটাকে যেন আপনি গ্র্যাপস করতে পারেন, ধরতে পারেন, উদ্ধার করতে পারেন। তার মানে আনসার হবে ডি। সবকিছু মুখস্থ করা লাগে? এই তুই ভাই বোন আমার আগলারা পাগলিরা, ও পাগলিরা, তুই অনেকেরা মুখস্থ করা লাগে, হ্যাঁ, বুদ্ধি থাকলে অনেক কিছু মনে রাখা সম্ভব। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যে ওয়ার্ডটার এটা শুদ্ধ আর কি। আচ্ছা, এটা খুবই মজার একটা ওয়ার্ড, লেজার। লেজার বানানোর একটা অংশ তো আছে সৌর, মানে নিশ্চিত। সৌর মানে কি ভাইয়া? নিশ্চিত। তো যাই হোক, আরেকটা অংশ থাকবে লেই। কি থাকবে ভাইয়া? লেই। এই যে লেই এবং সৌর বা শিউর, লেই এবং শিউরকে একসাথে করে দিলে হয়ে যাবে লেজার। ঠিক আছে ইনশাআল্লাহ? লেই এবং শিউর। তাহলে লেই নাই মানে কাটা, লেই নাই মানে কাটা, লেই নাই মানে কাটা। একটা অপশন আছে লেই এবং সাথে আছে শিউর, লেই শিউর। এবার মনে রাখেন, লেই শিউর, আলাদা আলাদা করে লিখেন, সবাই কমেন্টে লিখেন লেই শিউর। বিলিভ মি, লিখলে মনে থাকবে, আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ। জাস্ট একবার করে কমেন্টে লিখেন, দেখবেন আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ। যারা লিখবেন বিশ্বাস করেন আর কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। তাহলে আগে লিখেন লেই, ঠিক আছে ইনশাআল্লাহ, তারপর লিখবেন শিউর, লেই শিউর, বাস আজীবন আলাদা আলাদা করে লিখবেন, লেই শিউর, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর আসে এটা। আবার এসে এইটা মারাত্মক, মাথা নষ্ট করা একটা ওয়ার্ড, এবং এই সুপারসিড অর্থটা কিন্তু খুব চমৎকার একটা ওয়ার্ড, খুবই চমৎকার। সেটা হচ্ছে সুপারসিড মানে হচ্ছে বাতিল করা, রহিত করা, স্থানান্তর করা অথবা সরায় রাখা। যেমন ধরেন, দ্য ওল্ডার মডেল অফ দ্য কার্স হ্যাভ বিন সুপারসিড। পুরনো মডেলের গাড়িগুলোকে সরিয়ে রাখা হয়েছে, অথবা পুরনো মডেলের গাড়িগুলোকে বাতিল করা হয়েছে, এমন কিছু মিন করে। তো যাই হোক, এইখানে সুপারসিড বানানে অফকোর্স সুপার বানানটা তো সব জায়গায় সেম, এটা বুঝতেছেন। সুপারের মধ্যে কোনো ঝামেলা নেই, সুপার মানে সুপারের সাথে কোনো ঝামেলা নেই, সব জায়গায় সুপার আছে। ঝামেলাটা হচ্ছে সিট। সো সুপারসিড বানানে ভাইয়া সি ডাবল ইডি, এটা এমন হয় না, এস ডাবল ইডি এমনও হয় না। এই যে সিই ডিই এটা নাকি এসইডি, এইটা নিয়ে কনফিউশন তৈরি হয়। এবং আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে গুগলের মধ্যে লেখা আছে যে এই দুইটা বানান একটু কনফিউজড হয়ে যায় মানুষ, মানে এটার সাথে এটা বা এটার সাথে এটা গোলায় ফেলে।
এটা গুগলের মধ্যেই লেখা আছে, আপনি চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। এক্স্যাক্টলি। তাহলে সুপারসিড বানানে ভাই কখনোই সি হবে না, কখনোই সি হবে না, কোনো সি নাই। সুপারসিড বানানে কি নাই? সি নাই। সুপারসিড বানানে সি নাই। যদি উচ্চারণটা সুপার সি 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 কিন্তু সি থাকবে না, তাহলে সি থাকলেই কাটা, সি থাকলেই কাটা। অফকোর্স কি হবে ভাই? এই যে এসি ডি। তাহলে লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন সুপার, এই যে সুপার এসি ডি এসি ডি এসি ডি প্লাই। সবাই অনুরোধ করছি লিখে ফেলেন, লিখলে মনে থাকবে। প্রচুর ইম্পর্টেন্ট একটা বানান, এটা প্রচুর আসে। এবং আবার লিখে ফেলেন সুপার, এই যে এসি ডি, মানে সুপার এসি ডি, সুপার এসি ডি, সুপার এসি ডি। এভাবে ভেঙে ভেঙে লিখবেন বানানগুলো, স্পেলিংগুলো পড়বেন, ভেঙে ভেঙে পড়লে আজীবন মনে থাকবে, আর ভুলবেন না। আর যদি একসাথে পড়তে যান তাহলে কিন্তু ভুলে যাবে, তাহলে ভুলে যাবে। দ্য হরর মুভি স্কেয়ার্ড দেম আউট অফ দেয়ার। হরর মুভি মানে হচ্ছে ভয়ঙ্কর মুভি, ভূতের ছবি, তাই না? ভূতের ছবি দেখলে আমরা কি হই? ভয় পাই, আর সাথে কি হয়? একটু বিচলিত হয়ে যায়। তাহলে আউট অফ সামওয়ানস উইটস, আউট অফ সামওয়ান উইটস মানে হচ্ছে বিচলিত হওয়া, ভয় পাওয়া, ঠিক আছে? হঠাৎ করে বোধ শক্তি হারায় ফেলা, ঠিক আছে? আউট অফ সামওয়ানস উইট। তাহলে যেহেতু এখানে এই যে দেয়ার উইট, আউট অফ দেয়ার উইট, আউট অফ দেয়ার উইট। The people who carry a coffin funeral, coffin funeral, আচ্ছা coffin, আচ্ছা তার মানে বলা হচ্ছে যে মানুষ কফিন মানে ওই যে লাশের যে কফিন এটা বহন করে তাদেরকে আসলে কি বলা হয়? বিয়ারার মানে হচ্ছে বহনকারী। এটা তো না, এটা তো না, এটা না, এটা না, এইখানে না। বিয়ারার মানে হচ্ছে যারা বহন করে বা বহনকারী। আর পল বিয়ারার মানে হচ্ছে যারা লাশ বহন করে, মানে ওই যে কফিনের মধ্যে তো লাশ থাকে, ওটা বহন করে যারা, তাদের বলা হয় পল বিয়ারার। পল বিয়ারার, গুড, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং এটা প্রচুর আসছে পরীক্ষায়। আবার আসবে মেক দ্য সেন্টেন্স পেসিভ, বাক্যটাকে পেসিভ বানান। ওকে, বানানো যাবে, কোনো ব্যাপার না। এটা খুবই মজার একটা প্রশ্ন, 30তম মেসেজ আসছে। আমরা জানি সাধারণত পেসিভ করার সময় বাই দিয়ে পেসিভ করতে হয়, কিন্তু কিছু জায়গা আছে যেখানে বাই লাগে না, কিছু জায়গা আছে যেখানে উইথ দিতে হবে, কিছু জায়গা আছে অ্যাড দিতে হবে, কিছু জায়গা আছে টু দিতে হবে। সো এমন একটা ওয়ার্ড আমরা পেয়ে গেলাম নো। সো নোকে পেসিভ করার জন্য কিন্তু তার সাথে টু দিতে হয়। হ্যাঁ, অ্যানয়কে পেসিভ করার সময় তার সাথে অ্যাড দিতে হয়। তারপরে উইথ, এক্স্যাক্টলি। আপনি স্যাটিসফাইড এরপরে স্যাটিসফাইড থাকলে তারপরে কিন্তু ভাইয়া উইথ হবে, বাই দিতে পারবেন না। তারপরে প্লিজড থাকলে উইথ হবে, সেইজড থাকলে উইথ হবে। স্যাটিসফাইড উইথ, সেইজ উইথ, প্লিজড উইথ, ঠিক আছে? আর নোয়ের সাথে অ্যাড টু হয়। তাহলে টু নাই মানে কাটা, টু নাই মানে টু আছে, কিন্তু এটা ভুল আছে। তাহলে টু নাই মানে কাটা, এখানে টু থাকলে যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে বিভার নিব অ্যামিজার, তাহলে ওয়াজ কেন দিবেন? তাহলে অফকোর্স অ্যামিজার একটা অপশন আছে, আনসার হবে এটা। টু আছে, আনসার হবে এটা। তার মানে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। ক্লিয়ার? হি ইজ নট টু মি, হি ইজ নট টু মি। পরেরটা যারা পারবেন তারা আসলেই ব্রিলিয়ান্ট। এটা যে পারবেন সে হবে আজকে সত্যিকারের রিয়েল হিরো। এটাকে পারবেন, এটা যে পারবেন সে হচ্ছে আজকের ক্লাসের সত্যিকারের লিজেন্ড। অথবা কোনো বোন যদি পারেন তাহলে আপনি লিজেন্ডিনি, সত্যিকারের লিজেন্ডিনি যে পারবেন। তো তাড়াতাড়ি আজকে এরা যে পারবেন সে রিয়েল হিরো, আজকের ক্লাসের রিয়েল হিরো। দ্রুত আপনারা কিন্তু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন না, এটা একদমই কিন্তু পচা। ক্লাসে প্রিয় ভাই বোন আমরা রিঅ্যাকশন ইউজ করি, লাভ রিঅ্যাক্ট লাইক দিয়ে যেমন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। আজকের ক্লাসে কিন্তু আপনারা রিঅ্যাকশন ইউজ করেন নাই। সো ক্লাস কিন্তু ক্লাস নেব না আজকে। আমার মন খারাপ করে দিয়েছেন আপনারা। সবাই রিঅ্যাকশন ইউজ করে দেই প্রিয় ভাই বোন। বন্ধু ও ভাই বোন, ছি ছি ছি, আপনারা আমাকে একদমই ভালোবাসেন না। ভালোবাসলে রিঅ্যাকশন ইউজ করতেন। সবাই রিঅ্যাকশন ইউজ করি, প্রচুর রিঅ্যাকশন ইউজ করি প্রিয় ভাই বোন আমার, প্রচুর রিঅ্যাকশন ইউজ করি। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, কেমন? সবাই একটু রিঅ্যাকশন ইউজ করে দিই প্রিয় ভাই বোন আমার। লাভ রিঅ্যাক্ট লাইক যেমন চাইতেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। রিঅ্যাকশন কেন ইউজ করছেন না প্রিয় ভাই বোন আমার? কেন রিঅ্যাকশন ইউজ করছেন না বলেন? খুব রাগ আমার সাথে, খুব ঘৃণা আমার প্রতি, না? খুব রাগ, না? আচ্ছা
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন কিন্তু পেরেছেন, এই জন্য অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক শুভকামনা আমার প্রিয় ভাই বোনদের প্রতি। আচ্ছা, এখানে একটা জাস্ট ছোট্ট একটা ক্লু মাথায় রাখলে এটা আনসার করা খুবই সহজ হয়ে যাবে। আর সেই ক্লুটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার ইভেন্ট শব্দটা। জাস্ট ইভেন্ট শব্দটার কারণে কিন্তু প্রশ্নটার আনসারটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এ লায়ন মে বি হেল্পড, একটা লায়ন সাহায্যকৃত হইতে পারে ইভেন বাই আ লিটল মাউস, একটা ছোট্ট ইঁদুরের দ্বারা। অর্থাৎ একটা ইঁদুরও একটা সিংহের উপকার করতে পারে, অথবা বেসিক করলে দ্বারা একটা সিংহ একটা ইঁদুরের দ্বারা উপকৃত হইতে পারে। এমনকি একটা ইঁদুরের দ্বারা একটা সিংহ উপকৃত হইতে পারে, এমনকি একটা ইঁদুরের দ্বারা, এমনকি একটা ইঁদুরের দ্বারা। এক্স্যাক্টলি। তাহলে ইভেন মানে এমনকি একটা ইঁদুরের দ্বারা, এমনকি একটা ইঁদুরের দ্বারা। তাহলে এই যে এমনকি শব্দটা বা ইভেন্ট শব্দটা লিটল মাউসকে মডিফাই করতেছে। এই জন্য ভাই মডিফায়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যাকে মডিফাই করবে তার পাশে বসাইতে হবে, যাকে মডিফাই করবে তার পাশে বসাইতে হবে। তাহলে এই ইভেন্ট শব্দটা লিটল মাউসকে মডিফাই করতেছে। আপনার মন চাক বা না চাক কষ্ট করে ইভেন্ট শব্দটা লিটল মাউসের সাথেই রাখতে হবে। তাহলে এই লিটল মাউসের সাথে ইভেন্ট শব্দটা নাই মানে কাটা, এই লিটল মাউসের আগে ইভেন্ট শব্দটা নাই মানে কাটা। এই লিটল মাউসের সাথে থাকতে হবে, কোনো কথা নেই, মানে এই লিটল মাউসের আগেই দিতে হবে এটা। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ইভেন্ট আছে, এখানে ইভেন্ট আছে, এই লিটল আছে, এই লিটল আছে, মাউস আছে, মাউস আছে। ও মা, এখানে আছে মেবি, দেখেন মেবি। তাহলে মেবি হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স করার সময় জাস্ট বিভার্ব কেটে দিতে হয়, ভি3 কেটে দিয়ে মূল ভার্ব দিতে হয়। তাহলে ভি3 কেটে দিয়ে মূল ভার্ব দিলাম, আর এখানে মেবি এর বিভার্ব কেটে দিলাম, কিন্তু মে তো থাকবে, মে তো চেঞ্জ হবে না। আপনি এখানে অর্থ পাইলেন মৃত্তিকা, তাহলে এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন, যদি এটাও কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, আনসার কি? আনসার হবে বি। তার মানে ইভেন আ লিটল মাউস, এমনকি একটা ছোট্ট ইঁদুরের দ্বারা, মে এক্স্যাক্টলি হেল্পড হয়ে যাবে হেল্প, মানে একটি বানাইতে বলছে বাক্যটাকে, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে না? আই লায়ন, লায়ন। তাহলে এমনকি একটা ছোট্ট ইঁদুরের দ্বারা, সরি, ইভেন আ লিটল মাউস, এমনকি একটা ছোট্ট ইঁদুর মে হেল্প করতে পারে সাহায্য এ লায়ন, একটা সিংহকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন 20 নাম্বারটা বুঝছি কে গেল? 20 নাম্বারটা বুঝলে ভাই 20 কে লিখে কমেন্টে, 20 কে, যে 20 নাম্বারটা ক্লিয়ার ভাই, 20 নাম্বারটা ক্লিয়ার, 20 নাম্বারটা ক্লিয়ার, 20 নাম্বারটা ক্লিয়ার, দ্রুত। গুড, 20 কে, 20 কে, 20 কে। থ্যাংক ইউ সো মাচ। শেষের কবিতা প্রিয়াঙ্কা নদী, হাফিজ উদ্দিন, ওকে, আনোয়ার রহমান ভাইয়া, মাশাআল্লাহ, জসিমউদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন বলেন ক্লাস কেমন লাগলো? আমরা 30তম বিসিএসে 20টা প্রশ্ন ছিল গ্রামারে, 20টাই সলভ করে ফেললাম আলহামদুলিল্লাহ। বলেন ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাআল্লাহ? তাহলে দেখেন, এই 20টা প্রশ্ন আশা করি এই 20টা থেকে যদি কোনো প্রশ্ন ধরেন 10 থেকে 20 নম্বরের প্রাইমারি নিবন্ধন পুরো একটা পরীক্ষা আসে, আশা করা যায় আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলেন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়া প্রত্যেকটা প্রশ্ন যদি কোনোভাবে ব্যাখ্যা সব পড়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ, কথার কথা 10তম বিসিএস থেকে 46 পর্যন্ত বিগত বছরের প্রাইমারি যতগুলো প্রশ্ন আছে, বিগত বছরের এই যে এটা, সাথে বিগত বছরের প্রাইমারি, সাথে বিগত বছরের নিবন্ধন, এইগুলা, এটা হবে আপনার প্রথম টার্গেট। সাথে আপনি যেটা করবেন 2 নম্বরে বিভিন্ন মন্ত্রণালয়, এটা কিন্তু আমাদের যারা বিসিএস ক্যাডার হয়েছেন আলহামদুলিল্লাহ, সকল বিসিএস ক্যাডার ভাই অথবা বোনরাই কিন্তু এটা বলেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নন করার প্রশ্নগুলো। আর ফাইনালি যেটা করতে হবে, যে ইউনিভার্সিটির যে কোয়েশ্চেনগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির, বারবার বলা হচ্ছে এই জিনিসগুলো, বারবার আপনাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো যদি সলভ করতে পারেন 90% প্রশ্ন আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ, কারণ এর মধ্যে থেকে 90% প্রশ্ন হয়। আর বাকি 10% এমনি পারবেন, ওই ব্যাখ্যা সহকারে পড়লে ওই ব্যাখ্যার কারণে বাকি 10% এমনিও পারবেন। মানে 90% প্রশ্ন পারবেন বলে নেই, সরি, কমন পাবেন। 90% প্রশ্ন কি পাবেন? কমন পাবেন। আর বাকি 10% এমনি পারবেন ইনশাআল্লাহ। বেশ অনেকবার বলছি, বেশ অনেক মানে কয়েক বছর ধরে এটা বলতেছি যে বিগত বছরের প্রশ্ন, অনেকে বলে স্যার বিগত বছরের প্রশ্ন কি পরীক্ষা আসে? আরে ভাই, আসার দরকার নাই। প্রত্যেকটা প্রশ্ন যখন আপনি ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন, যেখান থেকে আসলে ইনশাআল্লাহ পারবেন, একটা কমন আসার দরকার নেই, তবু পারবেন ইনশাআল্লাহ। কেন বুঝাইতে পারতেছি না, এটাই আমার দুঃখ লাগে। আমি কেন বুঝাইতে পারতেছি না, আপনাদেরকে? হায় আফসোস, আমি যদি আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা আমাদের বেসিক কোর্সে ভর্তি হতে চান, অথবা আমাদের অনেক ভাই বোনদের ইচ্ছা স্যার আপনারা এত সুন্দর করে পড়ান, আপনাদের কাছে যদি বেসিক কোর্স করতে পারতাম, একদম ইংরেজির বেসিক থেকে, অথবা একদম বাংলা বেসিক থেকে, বা ম্যাথ বেসিক থেকে, অথবা সাধারণ জ্ঞান বেসিক থেকে, কতই না ভালো হইতো। সো আপনাদের জন্য সুসংবাদ, বেসিক থেকে কিন্তু কোর্স করতে পারবেন আল্লাহ চান ইনশাআল্লাহ। আমাদের বেসিক থেকে কিন্তু কোর্স চালু আছে আলহামদুলিল্লাহ, একদম বেসিক কোর্স ইনশাআল্লাহ করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, একদম বেসিক কোর্স করতে পারবেন। সো আমাদের বেসিক কোর্স এই মুহূর্তে 3টা বেসিক কোর্স চলমান। 1 নাম্বারটা হচ্ছে ভাইয়া 10 থেকে 20তম গ্রেডের কোর্স, 10 থেকে 20তম গ্রেডের কোর্স, যেসব ভাই বোনদের টার্গেট হচ্ছে ভাইয়া আমরা অল্প সময়ের মধ্যে, অ্যারাউন্ড 3-4 মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চাই। আমি প্রত্যেকদিন বলি, বারবার বলি, চাকরি হবে কিনা এটা আল্লাহ ফাইসালা করবেন, কিন্তু ভাইয়া আপনাকে তো পড়াশোনা করতে হবে, আপনাকে তো আপনার অবস্থা থেকে চেষ্টা করতে হবে। সো যারা 3-4 মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চান, অ্যান্ড দেন আল্লাহ চাইলে চাকরি হবে। ঠিক আছে ইনশাআল্লাহ?
তারা 10 থেকে 20 গ্রেডের কোর্সে ভর্তি হতে পারেন। এবং এই কোর্সটা কিন্তু একদম শূন্য থেকে পড়ানো হবে, একদম বেসিক থেকে 4টা বিষয়, বাংলা ইংরেজি জিকে 4টা বিষয় কিন্তু পড়ানো হবে এবং প্রিলি প্লাস রিটেন। মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটা কিন্তু ভাই শুধু প্রিলি না, এখানে কিন্তু প্রিলি প্লাস রিটেন করতে পারেন, প্রিলি প্লাস রিটেন দুইটাই পড়ানো হবে। তো যেখানে আপনি শুধু রিটেন কোর্স করতে আপনার কথার কথা 8-10 হাজার টাকা লাগবে, বা প্রিলি কোর্স করতে 8-10 হাজার টাকা লাগবে, অথচ আমরা জব মেডিসিন নিচ্ছি ভাই মাত্র 2200 টাকা, মানে মাত্র 2200 টাকা দিয়ে আপনি প্রিলি প্লাস রিটেন দুইটাই একসাথে করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দুইটাই একসাথে করতে পারবেন। আর আপনাদের জন্য বরাবর মতোই অফার থাকছে ইনশাআল্লাহ, মাত্র 2100 টাকা কিন্তু এখন দিতে পারবেন, ভর্তি দিতে পারবেন। এছাড়া যাদের টার্গেট ভাইয়া আমার তো ভাইয়া শুধু নিবন্ধন লাগবে, ভাই আমার নিবন্ধন লাগবে, আচ্ছা, সো যাদের টার্গেট শুধুমাত্র নিবন্ধন, তাদের জন্য মানে 19তম নিবন্ধন যারা দিতে যাচ্ছেন তাদের জন্য কোনো সমস্যা নেই, নিবন্ধনের কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। তো নিবন্ধনের কোর্সও কিন্তু আপনার 2200 টাকা ফি লাগবে ইনশাআল্লাহ, কিন্তু অফারে আপনাদের জন্য কত টাকা দিয়ে দিলাম ভাইয়া? 2100 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে ভাইয়া আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া আমরা শুধু প্রাইমারি করবো, শুধু প্রাইমারি, সো প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। প্রাইমারি অ্যাডভান্স কোর্সের ফি হচ্ছে কত ভাইয়া? 2200 টাকা। তো যেহেতু আমি আজকে ক্লাস নিচ্ছি, আমার ক্লাসে অফার থাকবে না, এটাই হতেই পারে না, এই জন্য আপনাদের জন্য করে দিলাম মাত্র 2100 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে এই টাকার মধ্যে কিন্তু আপনারা আবার এই টাকার মধ্যেই কিন্তু আপনারা 1000 টাকা সমূলের সাজেশন বা হাইলাইটস, 1000 টাকার পাবেন বলেন ভাইয়া, সাজেশন পাবেন বা হাইলাইটস পাবেন। এবং এই হাইলাইটসগুলো কিন্তু 4টা বিষয়, বাংলা ইংরেজি জিকে ম্যাথের, এবং এগুলো কিন্তু টোটালি ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। এই হাইলাইটসের জন্য কিন্তু 1 টাকাও দিতে হবে, হাইলাইটস পাবেন কি ভাইয়া? টোটালি ফ্রিতে পাবেন। হাইলাইট ভাই আমরা বিক্রি করি না, এটা জাস্ট ফ্রিতেই দিই, এবং এটা ফ্রিতে বানানোর জন্য, মানে ফ্রিতে দেওয়ার জন্য, এটা বিক্রির জন্য না। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি হতে যারা যাচ্ছেন 0176726575 এই নাম্বারে, অথবা 0193996463 এই দুইটা নাম্বারে বিকাশ বা নগদ হচ্ছে আপনার টাকা সেন্ড মানি করে এই দুইটা নাম্বারে কল দিলেই হবে। বিকাশ প্লাস নগদ পার্সোনাল, অবশ্যই কি করতে হবে? সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে এই দুটো নাম্বারে কল দিলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না, যেটা প্রতিদিনই বলি। এই জন্য সময় যাদের আছে, এজ যাদের আছে, সময়টা কাজে লাগান। আজকে যাদের সময় শেষ হয়ে গেছে, 30 বছর শেষ হয়ে গেছে, অথবা যাদের 35 বছর ওভার হয়ে গেছে, তারা বুঝতেছে সময়ের কত দাম। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছেন, এখনই উপযুক্ত সময় আপনার চাকরি প্রস্তুতি নেওয়ার। যদি সত্যিকার অর্থে চাকরি হয় আপনার টার্গেট, চাকরি করবো ইনশাআল্লাহ, তাহলে এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করেন। কোর্স করেন বা না করেন এটা জরুরি না, বাসায় হইলেও পড়েন, একা একা হইলেও পড়েন। ঠিক আছে, কোর্স করলে এটা হয় যে আসলে বাসায় অনেক সময় পড়া হয়ে ওঠে না, অথবা বাসায় যেটা হয় যে গুছালোভাবে প্রস্তুতি নেওয়া হয় না, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পরেও দেখবেন সিলেবাস শেষ হচ্ছে না। কিন্তু আল্লাহ চাইতে আমাদের সাথে যদি কন্টিনিউ করেন 3-4 মাসের মধ্যে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দেখবেন যে 10 থেকে 20 মিনিটের সিলেবাস শেষ হয়ে গেছে, বা নিবন্ধন বা প্রাইমারি সিলেবাস শেষ হয়ে গেছে। আর একবার সিলেবাস কমপ্লিট হলে আপনার আর কি আটকায়? এরপর শুধু বারবার রিভিশন, 2বার 3বার 4বার রিভিশন দিলে যেখান থেকে প্রশ্ন আসুক আল্লাহ চাইতে আটকাইতে পারবে না। এইটাই হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার সবচেয়ে বড় লাভ আমার কাছে মনে হয়। সিলেবাসটা শেষ হবে, আল্লাহ চাইতে সিলেবাসটা শেষ হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা টপিক যেহেতু আমরা পড়াই দিব, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হইলেই আপনি ক্লাস রেকর্ড থাকবে দেখতে পারবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, সব ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড, সব ক্লাস কিন্তু আমাদের কি থাকবে বলেন তো ভাইয়া? রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে। সুতরাং যখন খুশি তখন দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি তখন দেখতে পারবেন। নিবন্ধন কোর্সে, লিখিত কোর্সে ভর্তি হতে চাই ভাইয়া, হ্যাঁ লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন। যারা 18তম নিবন্ধনের লিখিত কোর্সে ভর্তি হতে চান, 18তম লিখিত কোর্সে ভর্তি হতে চান, তারা 1500 টাকা সেন্ড মানি করবেন। আর 47তম বিসিএস এর জন্য কিছু বলেন? আচ্ছা ঠিক আছে, 47তম বিসিএস এ যারা ভর্তি হতে চাচ্ছেন ভাইয়া, তাদের ফি হচ্ছে 5200 টাকা, কিন্তু অফারে ভর্তি হতে পারবেন 4200 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং 47তম বিসিএস এ কিন্তু একদম 10টা বিষয় পড়ানো হবে, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, আরো যত কথা আছে প্রত্যেকটা বিষয় পড়ানো হবে ইনশাআল্লাহ, এবং একদম বেসিক থেকে পড়ানো হবে। হ্যাঁ, ভর্তি হলে হাইলাইটস ফ্রি, ভর্তি হলে কি ভাইয়া? হাইলাইট সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, যারা ভর্তি হচ্ছেন এই নাম্বারে, 2টা নাম্বারে টাকা পাঠায়, আপনারা একটু কমেন্টে লিখেন যে ভাইয়া টাকা পাঠিয়েছি, অথবা এই 2টা নাম্বারে কল দিলেই হবে, 0767265758 অথবা 0939964623। বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, অবশ্যই সেন্ড মানি করতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমি আবার বলছি, যাদের টার্গেট বেসিক থেকে ভাইয়া আমি চাকরি প্রস্তুতি নিতে চাই, তারা যে কোনো একটা কোর্সে ভর্তি হতে চান পারেন। যাদের টার্গেট দেবে আমি 2-3 মাসের মধ্যে বা 3-4 মাসের মধ্যে একটা চাকরির প্রস্তুতি নিতে চাই, একটা গুছালো প্রস্তুতি নিতে চাই ইনশাআল্লাহ, তাদের জন্য হচ্ছে 10 থেকে 20 গ্রেডের কোর্স। এবং এটা করলে আল্লাহ চাইতে আপনি একটি বাড়ি একটি খামার, বন অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয়, তারপরে খাদ্য অধিদপ্তর, তারপর হচ্ছে বেসামরিক বিমান কর্তৃপক্ষ ছাড়া অনেক শত হাজার চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট এই কোর্সটা যদি করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। কারণ তখন আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করে ফেলবেন, আপনার মধ্যে একটা বল তৈরি হবে যে আমি প্রিলিত ফিট, আমি রিটেনেও ফিট। আর এই
প্রস্তুতি নেওয়া ছাড়া আপনি যতই পরীক্ষা দেন, পরীক্ষা খালি দিবেন আর টাকা নষ্ট হবে, দেখবেন যে আল্লাহর মধ্যে টিকতেছেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার একটা প্রস্তুতি নেন, অথবা আপনি সিলেবাসটা ভালো মতো জেনে শুনে বাসায় একলা পড়েন, তাও আমাদের আপত্তি নেই। কিন্তু কোর্সে ভর্তি হলে যে সুবিধা, যেহেতু আল্লাহর মধ্যে আমরা সিলেবাসটা জানি, সিলেবাসটা নিয়ে ঘাটাঘাটি করি, তো আমরা পরিপূর্ণ সিলেবাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। এইটা আপনার হচ্ছে একটা বড় ফায়দা। এই জন্য 2200 টাকা 2000 টাকা এটা তো আর ফ্যাক্ট না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে। একবার চাকরি হয়ে গেলে তো আল্লাহ চান তো মানে কি বলে 2000 টাকা কেন, অনেক টাকা কামাইতে পারবেন। এই জন্য ভাইয়া সময় যাদের আছে একটু কাজে লাগান ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, সময় যাদের আছে প্রিয় ভাই বোন আমার একটু কাজে লাগান প্রিয় ভাই বোন আমার, এদের সময় আছে, অনুরোধ করছি একটু কাজে লাগান সময়টাকে, একটু নিজের কথা ভাবেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, একটু পড়াশোনা করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ সরাসরি, কোনো সমস্যা নাই। তাহলে ভাই এই করেন, এই দুটো নম্বরে টাকা পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অনেকেই বলেন যে স্যার কোন নম্বরে টাকা পাঠাবো, স্ক্রিনশট দিয়ে রাখেন, এই দুটো নম্বরে টাকা পাঠিয়ে কল দিলে হবে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।